নিরপরাধ নিরীহ ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব বলেন, বিজয় বলেন, সংগ্রাম বলেন, এই সব কিছুই নির্ভর করে, এই বিজয় নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টরের মধ্যে ছাত্ররা এখন পর্যন্ত রাস্তায় আছেন যে ওনারা এখন রিজাইন কেন করেননি, এবং সেই প্রেক্ষিতে টেলিভিশনে আপনাদের দেখতেছি যে আছে ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এটা আপনাদের তথ্য। যদি এটা হয়ে থাকে, এটা একটা এপিসোড। যদি আমরা ধরে রাখি যে এটা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের ফসল, সেটা একভাবে দেখতে পারবেন। যদি আপনি অন্যভাবে দেখতে চান যে একবারে এত বড় একটা ভ্যাকিউম কী করে হলো, সেটা আর একভাবে দেখতে পারবেন। তো ভ্যাকিউমের কথা যদি বলেন, কার্যত গত কয়েকদিন ধরে যখন কোর্ট চলছে না, সব বাদ দিলেও কনস্টিটিউশন আর্টিকেল 102 মানুষের ফান্ডামেন্টাল রাইটস বাস্তবায়নের জন্য যে জায়গা, গত কয়েকদিন ধরে কোর্ট চলছে না। কোর্ট না চলার পিছনে কোনো পক্ষ বলবেন যে আন্দোলনকারীদের কারণে আমরা কোর্ট বসতে পারতেছি না, আন্দোলনকারীরা বলবেন যে ওনাদেরকে দিয়ে এই কোর্ট চালালে আমার আন্দোলনের স্পিরিটটা নষ্ট হয়ে যাবে, আমার বিজয়ের অর্জনটা নষ্ট হবে। এই যে ডিলেমা, দ্বিতাত্ত্বিক দ্বন্দ্ব, সেই দ্বিতাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে যে এই বিজয় যারা ছিনিয়ে এনেছেন, যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের অর্জনটা, তাদের আত্মত্যাগটা কিসের মাধ্যমে অর্জিত হবে, সেটা তারা জাতি বিবেচনা করবেন। এখানে আমার কোনো কমেন্ট নাই। আমার কমেন্ট হলো, আমি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করি অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, যেখানে মানুষের বিরুদ্ধে আর কোনো খুন গুম হবে না, যেখানে মানুষের আর রক্ত ঝরবে না, যেখানে আর কোনো মুগ্ধ বা আবু সাইদকে নিয়ে আমাদের পোস্টার করতে হবে না, যেখানে বাংলাদেশের ফায়াজকে নিয়ে পোস্টার করতে হবে না, নিরীহ কেউ যেখানে মারা যাবেন না। এটা হলো আমার কথা। সংবিধান আছে, সাংবিধানিকভাবে এখন পর্যন্ত যা হচ্ছে সব সাংবিধানিকভাবেই হয়েছে। ইভেন আমাদের ওনারাই অ্যাপেলেট ডিভিশন বসে মতামত দিয়েছেন যে প্রক্রিয়ায় সরকার গঠন হয়েছে, এই প্রক্রিয়ায় সরকার গঠনটা সম্পূর্ণ বৈধ। এখানে কোনো সাংবিধানিক ব্যত্যয় নাই, এটা ওনাদের ওপিনিয়নই আছে। এবং আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি বা এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন, তারা যে ওনাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছেন 106 ধারায়, 106 অনুচ্ছেদ অনুসারে, এটা সম্পূর্ণভাবেই বৈধভাবেই নিয়েছেন। এখন পর্যন্ত আমি কোনো ব্যত্যয় পাইনি। আর যদি ব্যত্যয় থাকতো, আমি হয়তো ওনাদেরকে পরামর্শ দিতাম যে আপনাদের এইটুকু ব্যত্যয় হয়েছে, আমি এখন পর্যন্ত পাইনি। প্রত্যাশার জায়গাটা হলো, যদি যাদের বিরুদ্ধে অনাস্থা আসছে রাজপথ থেকে, যে রাজপথে বিজয়ীরা এখন বিজয় মিছিল করছে, যে রাজপথে মুগ্ধ আবু সাইদ ফায়াজদের সহযোদ্ধারা রয়ে গেছেন, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা এসেছে। ওখানে যারা আছেন তাদের যদি সুবিবেচনা আসে যে যখন আমাদের উপর এতটা অনাস্থা গোটা জাতি এইভাবে করেছেন, আমাদেরই থাকার দরকারটা কি, এই উপলব্ধিটাও তো তাদের জায়গা থেকে একটা আসা দরকার যে গোটা জাতির পক্ষ থেকে একজন জজের উপরে যে পরিমাণ অনাস্থা এসেছে, তাদেরও উচিত এটা বিবেচনা করা, আমি মনে করি। সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি 106 অনুচ্ছেদের আলোকে হয়েছে, ওটা কবে কখন কিভাবে হয়েছিল, আপনি কিছু বলেছিলেন কিনা? আমি নিশ্চয়ই বলেছি। ওটা হয়েছে যেদিন উপদেষ্টা পরিষদের শপথ হলো, সেই শপথের আগেই হয়েছে। সেখানে আমার সাবমিশন ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। দ্রুততম সময়ের মধ্যে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1
অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য, এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভবুদ্ধির উদয় হয় যে ঠিক আছে, দেশ একটা সংকটকালীন অবস্থা আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই, সে জায়গাটা আমার থাকা উচিত না। দ্বিতীয়ত হলো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বলতে চাই, বিশেষ করে বারের নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের যারা সহযোদ্ধা আছেন, বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপরে কোনো যাতে হামলা না হয় তাদের তার নিরাপত্তা দেখবেন, এবং এই অঙ্গনে যারা প্র্যাকটিস করেন আমরা একে অন্যের প্রত্যেকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখি। আদালতের আমরা অফিসার, প্রত্যেক লয়ার, আমরা আমাদের একজন আরেকজনের প্রতি যেহেতু শ্রদ্ধা না হারাই, এই নিবেদনটা আমরা সবাইকে রাখতে চাই। আচ্ছা আচ্ছা, যদি আইন উপদেষ্টা জানিয়ে থাকে নিশ্চয়ই এটা ভালো, এবং ইতিমধ্যেই হয়তো উনি পদত্যাগ করেছেন এবং এটাকে স্বাগতম জানিয়েছেন। যদি এটা করে থাকেন, আমি একটু আগে যেটা বললাম, নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে মাননীয় প্রধান বিচারপতি ওনার মনে করেছেন যে আমার প্রতি যেহেতু আস্থা নাই, তাহলে আমার থাকারও দরকার নেই। ওনাদের উচিত প্রধান বিচারপতির যে শুভবুদ্ধির উদয় হয়েছে মানে বলছেন আপনারা, ওনাদের উচিত প্রধান বিচারপতির পথ অনুসরণ করা। তাহলে সিচুয়েশন আমার মনে হয় যে বিজয়ের পূর্ণতা পাবে। আর দ্বিতীয়ত হলো আমাদের সাংবিধানিক আদালত সহ সুপ্রিম কোর্ট পুরোপুরি ফাংশনাল হবে। স্যার, আমরা তো যেহেতু অনেকে লাইভে আছি, তো এই তথ্যটা কি একটু কনফার্ম করে দেওয়া যায়, কিন্তু ওদের কাছে আমরা এটা একটু আপনাদের এক্সপ্রেশন জানতে চাই। যেহেতু আমি আপনাদেরই একজন সহকর্মীর কাছ থেকে এখনই দেখলাম, আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি যখন বলেছেন, উনি বলার পরে আমার কাছ থেকে এখানে কনফার্মেশনের বিষয় বিশেষ কিছু থাকে না। উনি যখন কনফার্ম করে দেন, দ্যাট ইজ প্রিভেইলিং ওভার মাই পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে? পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সংবিধানেই বলা আছে। আমি প্রথমেই বলেছি সাংবিধানিকভাবে যেহেতু সব আগাচ্ছে, পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এখন রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে মন্ত্রিপরিষদ আছে, ওনারা ঠিক করবেন। এখানে আমার কিছু বলার নেই। ওনারা কথা বলবেন, ওনারা কথা বলে রাষ্ট্রপতি যাদেরকে দেবেন তাদের মধ্য থেকেই হবে।